আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হিউম্যান অ্যালায়েন্সের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন, লস অ্যাঞ্জেলেস থেকে। আজকে যার কথা বলবো সবাই হয়তো আপনারা প্রথমে একটা গালিঠালি দিবেন, গালিঠালি দিয়েন না ভাই। আজকে একজন স্বৈরাচারের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন। সক্রিয় আন্দোলনে ছিলাম আমি, হ্যাঁ, এই স্বৈরাচারকে খেদানোর জন্য। দেখুন, ইউনিভার্সিটি গ্রাজুয়েট হয়ে উনি জয়েন করেছিলেন তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে। হোসেইন মোহাম্মদ এরশাদ 1982 সালে ক্ষমতায় আসেন বিএনপির একটি নির্বাচিত সরকারকে হটিয়ে, এবং অনেক রাজনৈতিক দল সেটাকে মৃদু সমর্থন দিয়েছিলেন। কারণ দেখা যাচ্ছিল যে তৎকালীন যে দলটি ক্ষমতায় ছিল তাদের অনেক নেতা টেতা এরা স্বৈরাচার হয়ে উঠছিলেন। সেই সময়ে তিনি ক্ষমতা নেন। এই একমাত্র লোক হোসেন মোহাম্মদ এরশাদ, যিনি ছাত্র রাজনীতিকে বন্ধ করতে চেয়েছিলেন। বাংলাদেশ মানব জোট যদি কখনো ক্ষমতায় যেতে পারে অবশ্যই ছাত্র রাজনীতি বন্ধ করে দিবে। কারণ ছাত্র রাজনীতি করবে না, ছাত্র সংসদ করবে। সম্মিলিতভাবে তারা অবশ্যই তাদের দাবি দাওয়া জানাবে, কিন্তু কোনো দলের লেজবৃত্তি করবে না। এই ভদ্রলোক হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রশাসনিক সংস্কারক, সবচেয়ে বড় প্রশাসনিক সংস্কারক। আজকে যারা অ্যাডমিন ক্যাডারে আছেন তারা জানেন যে প্রত্যেকটা উপজেলাতে তারা কতটা করে ক্ষমতা ভোগ করছেন। প্রশাসনিক ক্যাডারের বিস্তার অন্যান্য যে উপজেলায় যে সমস্ত বিভাগ আছে, মৎস্য বিভাগ, ফিশারি বিভাগ, কৃষি বিভাগ, পশুপালন বিভাগ, চিকিৎসা বিভাগ, প্রতিটি ক্ষেত্রে এই ভদ্রলোক অফিস খুলেছেন। মানুষ উপজেলায় যে প্রথম শ্রেণীর কর্মকর্তাদের অফিসের সাথে যাচ্ছেন, দেখা করতেছেন, সমস্যার সমাধান করতেছেন। কিন্তু বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। কিন্তু ফলে পরিচয় হয়নি। এই ভদ্রলোককে জেল খাটতে খাটতে মারা যেতে হয়েছে, জেল খাটতে খাটতে মারা যেতে হয়েছে। এবং মজার ঘটনা হলো, আসলে যারা নিজেদের লিডারশিপটা না থাকে তাদের তো করণীয় কিছু থাকে না। ওই যে ভাইয়ের পরিচয়, বাবার পরিচয়, স্বামীর পরিচয়ে যারা চলতে থাকে তারা ওই যে কষ্টটা করতে হয় না। যে লাইফ রিস্ক নিয়ে হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় আসেন এবং নিজে একটি দলও প্রতিষ্ঠা করেন। সেই দল যে প্রশাসনিক যে বিকেন্দ্রীকরণটা করেছিল, হোসেন মোহাম্মদ এরশাদ এত অবদান করার পরেও তার ভাই গোলাম কাদের এবং তার সহধর্মিণী রওশন এরশাদ দলটিকে শেষ করে দিয়েছে একটু একটু করে। বর্তমান যে সরকার আছে আওয়ামী লীগের কাছে তাদের দলটিকে বিক্রি করে দিয়েছে। বিক্রি করে এমন হয়েছে এখন তারা ৬-৭টি সিটের দল হয়ে আছে। তাদের ওই রংপুরটাও তো তারা ধরে রাখতে পারে নাই। সে যাই হোক, আমার কথা সেখানে নয়। প্রথমেই এই ভদ্রলোকের সংস্কারের যে ক্ষতিটা করেছেন সেটা ছিল বিএনপির আমল। বিএনপি কি করলো, আইসা সমস্ত উপজেলায় যে কোর্ট কাছারি ছিল এগুলো আবার ব্যাক করে নিয়ে গেল। আর হোসেন মোহাম্মদ এরশাদ সেই যুগ সন্ধিক্ষণের যে সিদ্ধান্ত নিয়েছিলেন যে প্রত্যেকটা ডিভিশনে যে হাইকোর্ট যাবে সেটা তো কোর্ট বা বিচার বিভাগ সেটাকে মানল না, তারা সেটাকে বসলো না ডিভিশনাল কোর্টগুলো। এবং এই ভদ্রলোক আরেকটা করতেছিলেন যে প্রাদেশিক যে ঘোষণা উনি সেটা করতে চেয়েছিলেন। সেটা করলে কিন্তু এই বিচার বিভাগ আর কিছুতেই সেটাকে রোধ করতে পারত না।
যদি ডিভিশন হয়ে যেত, সরি ডিভিশন না, রাজ্য যদি হয়ে যেত বা স্টেট যদি হয়ে যেত, সেই ক্ষেত্রে কিন্তু যে হাইকোর্ট ট্রান্সফার কিছুতেই ঠেকানো যেত না। কিন্তু উনি যেটা করতেছিলেন, যেটা আমিও মনে করি, যে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের জন্য ভালো, কিন্তু বিকেন্দ্রীকরণ ভালো না এটা তো বলা যাবে না। এখন আমাকে রাজ্য ডিক্লারেশন দিয়ে সেখানে হাইকোর্ট নিতে হবে, এটার কোনো দরকার ছিল না। এই হাইকোর্টটা অবশ্যই এরশাদ যেভাবে বলছিলেন, যদি কিছু কুচক্রী লয়ার এর বিরোধিতা না করতেন তবে উনি এটা প্রতিষ্ঠা করতে পারতেন। তো বিএনপি কি করলো? বিএনপি ওনার উপজেলা সিস্টেমের যে কোর্ট কাছারি ছিল সেই কোর্ট কাছারিগুলাকে ওই আবার ডিস্ট্রিক্ট লেভেলে নিয়ে গেল। কিন্তু যেখানে উপজেলা পর্যায়ে আরো বিস্তার লাভ করা দরকার ছিল, যেমন আপনি একটা জমি খাতের মামলা দেখবেন যে একটা প্রিয়ামশন মামলা 1 বছর 2 বছর 3 বছর 4 বছরের সমাধান হয় না, এটা অত্যন্ত দুঃখজনক। এডুকেশন উপজেলা পর্যায়ে নিয়ে যেতে হবে, প্রশিক্ষণ কেন্দ্র উপজেলা পর্যায়ে নিয়ে যেতে হবে। এই সমস্তগুলোই এই ভদ্রলোক, যাকে আমরা স্বৈরাচার বলে গালাগালি করি, সেগুলো এই ভদ্রলোকের মাধ্যমে হয়েছিল এবং তিনি প্রতিটি উপজেলায় কে ঢাকার সাথে সংযুক্ত করতে সক্ষম হয়েছিলেন। আমরা আইয়ুব খানকেও গালি দেই, প্রতিটি মহকুমাকে ঢাকার সাথে সংযুক্ত করার যে অবদান সেটা ছিল ফিল্ড মার্শাল আইয়ুব খানের। এবং এই যে হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি প্রত্যেকটা উপজেলাকে কিন্তু ঢাকার সাথে সংযুক্ত করেছিলেন, কিন্তু উপজেলার যে সেট আপটা তিনি করেছিলেন সেই সেট আপটাকে তিনি বাস্তবায়ন করতে পারে নাই। এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সরকার এবং বর্তমান যে সরকার আছে তারাও তার পূর্ণাঙ্গ রূপ দেওয়ার প্রচেষ্টা করেছেন এমন মনে হয় নাই। কিন্তু দেখা যাক যে আমলা শ্রেণী কিন্তু সুফল ভোগ করতেছেন। জনগণের সুফল ভোগ করতে হলে অবশ্যই গ্রাম পর্যায়ে বিচার বিভাগকে নিয়ে যেতে হবে। যেমন নারীদের যে সম্পদ আছে, এখানে আলাদা একটা কোডই থাকা উচিত যে বাবা বা মা মরার পরে এই ছেলে মেয়েদের যে সম্পদ আছে এই সম্পদটা ন্যূনতম 3 মাস সর্বোচ্চ 1 মাসের মধ্যে ভাগ করে মিউটেশন করে দেওয়া। এবং এই যে নারীদের জন্য এই বর্তমান সরকারও অনেক কিছু করেছেন, এবং নারীদের সম্পত্তি, পৈতৃক সম্পত্তিতে যে অধিকারগুলো আছে, স্বামীর সম্পত্তির যে অধিকারগুলো আছে, এগুলা একটা বিচার বিভাগীয় একটা অফিস থাকবে, একটা মুন্সেফ আদালতের মতো থাকবে, যেই আদালত থেকে 3 মাস বা সর্বোচ্চ 1 বছরের মধ্যে জমি জমা একদম খারিজ করে ফেলতে হবে, অথবা সম্পত্তি সরকারের হয়ে যাবে এরকম, অথবা 1 বছরের পরে হইলে বিশাল অঙ্কের একটা জরিমানা দিতে হবে যে ওই মিউটেশন করতে হইলে। এই কাজগুলো আমরা করতে পারতাম, কিন্তু দেখা গেল কিছুই হয়নি। আমাদের প্রাণপ্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গভর্নর সিস্টেম করতে চেয়েছিলেন। আমরা যারা অন্তত আমেরিকায় থাকি, কানাডায় থাকি, বা এবং আমরা প্রতিবেশী দেশ যে ইন্ডিয়ার কথা যদি আপনি চিন্তা করেন, সেখানে কি করেছে, তারা রাজ্য সরকার করেছে বা রাজ্যে ভাগ করেছে। বঙ্গবন্ধু সেই একই মডেল করতে চেয়েছিলেন। এখানে আবার চলে আসে, অনেকের অ্যালার্জি হয়ে যেতে পারে ভাই, আমি নিরপেক্ষ থাকার চেষ্টা করতেছি। জিয়াউর রহমান কি করলেন, সেটাকে আরো গ্রাসরুট লেভেলে নিয়ে গেছিলেন। হয়তো এটা একটা অসম্ভব ব্যাপার ছিল যে গ্রামকে ক্ষমতায়ন করা, এটা আসলে অসম্ভব একটা ব্যাপার, কারণ গ্রামের লোকের যেই আমাদের দেশে ওই ধরনের শিক্ষিত এখনো তৈরি হয় নাই যে গ্রাম পর্যায় থেকে নেতৃত্ব উঠে আসবে। কিন্তু মধ্যবর্তী যে জায়গাটা সিলেক্ট করলেন এরশাদ, এটাকে বলাই যাচ্ছে যে এটা ছিল একটা অসাধারণ একটা প্রশাসনিক সংস্কার, অসাধারণ। এবং এর সাথে এখন বর্তমানে যেই জেলা সরকারটা আছে রিয়েলি অপূর্ব। এবং বাংলাদেশ মানব জোট তাদের কর্মসূচি হলো এই যে প্রত্যেকটা জেলা হবে একটা ডিভিশন। কোন জেলা? পুরাতন জেলা, যেটা স্বাধীনতার পর ছিল, বা 75-এর পূর্বে, 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পূর্বে যে জেলাগুলো ছিল, প্রত্যেকটা জেলাকেই একটা করে ডিভিশন করা হবে, এবং বড় বড় সিটিগুলোকে ওই ডিভিশনগুলোর মতোই প্রশাসনিক ক্ষমতা থাকবে। একজন ডিভিশনাল চেয়ারম্যান যেরকম ক্ষমতাবান থাকবেন, একজন
বড় সিটির যে মেয়র হবেন তিনিও একইভাবে ক্ষমতায়ন ভোগ করবেন। এবং শিক্ষা এবং যেই স্বাস্থ্য, এটা অবশ্যই উপজেলায় করতে পারলে ভালো, অথবা সম্মিলিতভাবে প্রত্যেকটা ডিভিশন, কারণ এখানে বলতেছি এই বর্তমানে যেই ধরনের ডিভিশন, এই আজকে একটারে দিলাম কালকে একটারে দিলাম এরকম না, ৭৫ পূর্বের প্রত্যেকটি জেলা, মানে সেই পাকিস্তান সময় যে সমস্ত জেলাগুলো ছিল প্রত্যেকটাই হবে এক একটা ইন্ডিপেন্ডেন্ট, আপনার এটা ডিভিশন বলেন অথবা প্রদেশ বলেন, যাই বলেন, কিন্তু আমরা প্রদেশ বলবো না এই কারণে যাতে আমাদের প্রশাসনিক যে ব্যাপারটা থাকে সেটা যাতে ওই মুখ্যমন্ত্রীর মতো তৈরি করা না হয় সেইটার জন্য। বাট যতগুলো পাকিস্তান আমলের জেলা ছিল প্রত্যেকটা জেলাই এক একটা ডিভিশন হিসেবে পরিগণিত হবে, এবং এই উপজেলাকে সেট আপ দিয়ে সুন্দর করা হবে। প্রত্যেকটা উপজেলায় থাকবে তার নিজস্ব বিশ্ববিদ্যালয়, এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি উনিই থাকবেন সবচেয়ে বেশি ক্ষমতাধর বলেন বা প্রশাসনিক সম্মানের লোক বলেন, উপজেলা পর্যায়ে তিনি হবে সর্বোচ্চ সম্মানের ব্যক্তি। এবং শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটাকে এইভাবে নিয়ে আসতে হবে। তা যাই হোক, হোসেন মোহাম্মদ এরশাদ যে কাজটি করেছিলেন তাকে আমরা এগিয়ে নিতে পারি নাই, বরং দেশকে পিছিয়ে নিয়েছি। সমস্ত বাংলাদেশের লোক আপনারা নতুনভাবে চিন্তা করতে হবে যে দুইটি রাজনৈতিক দল যারা এখন আছে ক্ষমতায় এবং যাদেরকে আমরা ছায়া বিরোধী দল হিসাবে যারা আছে, কারণ বিরোধী দল তো নাই এখন, ছায়া বিরোধী দল হিসাবে যারা আছে সেই বিএনপি, এরা সবাই ওই বংশগতি রক্ষার রাজনীতি করে। আসুন এর থেকে বেরিয়ে আসি, আর যারা যারা দেশের জন্য কল্যাণ করেছেন, ভালো করেছেন, তাদের যে ভালো দিকগুলো সেগুলো আলোচনা করি। আলোচনার মাধ্যমে আমরা একটা নতুন উন্নত বাংলাদেশ গড়ি। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে সবাইকে সে আহ্বান জানাচ্ছি। এইগুলো আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।